আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে উৎস একাডেমিতে স্বাগতম। আমি আশরাফুল আছি তোমাদের সাথে। আজকে থেকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের চ্যাপ্টার 13 অর্থাৎ সসীম ধারার উপর ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব, যার এটি হচ্ছে প্রথম ক্লাস। তো এই প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখবা। আর এসএসসি 27 এবং এসএসসি 28 ব্যাচের তোমরা যারা আছো, এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্যই। আর এসএসসি 27 ব্যাচ, তোমাদের তো সামনে প্রি টেস্ট পরীক্ষা, তো এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের জন্য। সিরিয়াল বাই সব ভিডিওগুলোই তোমরা দেখবা। আর তোমরা অবশ্যই এই ভিডিওটা 2 থেকে 3 মিনিট দেখো। তারপর যদি তোমাদের খারাপ লাগে বা তুমি যদি বুঝতে অসুবিধা হয় তোমার, তাহলে তুমি স্কিপ করতে পারবা, কোনো সমস্যা নাই। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিও ক্লাসগুলো শুরু করি। তো ফার্স্ট অফ অল, আমাদের সসীম ধারা সম্পর্কে জানতে গেলে, এই অধ্যায়ের ম্যাথগুলো করতে গেলে তোমাকে একটু বেসিক জানতে হবে। এই অধ্যায়ের সূত্রগুলো তোমাকে জানতে হবে, সর্বোচ্চ 3টা সূত্র তোমাকে জানতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমরা একটু বেসিক সম্পর্কে একটু আলোচনা করি। তো ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে অনুক্রম জিনিসটা কি। অনুক্রম, তাই না? অর্থাৎ অনুক্রম, হোয়াট ইজ সিকোয়েন্স? অনুক্রমের ইংরেজি কি? সিকোয়েন্স। তো সিকোয়েন্স জিনিসটা কি? আমি যদি কোনো নম্বর সুনির্দিষ্টভাবে পর্যায়ক্রমে যদি আমি বিন্যাস করি, তখন সেটাকে আমরা কি বলবো? বা সজ্জিত করি, তখন সেটাকে আমরা অনুক্রম বলবো। তো আমি যদি লিখি, যেমন কোনো নম্বর আমি লিখলাম 1 2 3 4 5, তো এটা আমি পর্যায়ক্রমে একটার পর একটা আমি নম্বর লিখেছি, এটা একটা অনুক্রম, তাই না? আবার যদি আমি এখানে যদি 2 গুণ করে সংখ্যাগুলো আমি লিখি, যেমন 2 লিখলাম, 4 লিখলাম, তারপর এখানে 6 লিখলাম, এখানে 8 লিখলাম, তাহলে এখানে কি নম্বরগুলো আমার কি 2 গুণ করে বাড়তেছে, 2 গুণ করে বাড়তেছে, এটা একটা অনুক্রম, তাই না? আবার মনে করো আমি একটা সংখ্যা লিখলাম যে 1 3 9, তো এখানে কি সংখ্যাগুলো 3 গুণ করে বাড়তেছে না? 3 গুণ করে বাড়তেছে, তার মানে এটা 3n সংখ্যক অনুক্রম। অর্থাৎ পর্যায়ক্রমে কোনো নম্বর যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, সুনির্দিষ্টভাবে, তাহলে সেটাকে আমরা অনুক্রম বলবো। আবার লেখো এখানে যেমন আমি অক্ষর দেখি এ বি সি ডি, এটা কি? এটা হচ্ছে অক্ষরের অনুক্রম। আবার মনে করো আমি এখানে লিখলাম শনি, তারপর কি রবি, তারপর এখানে কি সোম, এটা কি? এটা হচ্ছে সপ্তাহের অনুক্রম। অনুক্রম মানে কি? পর্যায়ক্রমে কোনো সংখ্যা যদি বৃদ্ধি করাও তুমি, সেটাকে আমরা অনুক্রম বলবো, তাই না? এখন অনুক্রম থেকে আসবে আবার ধারার কনসেপ্ট। ধারা, ধারা জিনিসটা কি? ধারা হচ্ছে সিরিজ, ইংরেজিতে বলে সিরিজ, তাই না? ওকে, এখন ধারাটা কি? এখন অনুক্রম অনুসারে আমি একটা সংখ্যা লিখলাম 1 2 3 4 4। এখন এই সংখ্যাগুলোকে যদি আমি প্লাস দ্বারা প্রকাশ করি বা মাইনাস দ্বারা প্রকাশ করি, বা আমি মাইনাস দ্বারা প্রকাশ করি, তখন সেটা হয়ে যাবে কি? ধারা। তখন সেটা হয়ে যাবে কি? ধারা। এখন এই যে ধারাটা হয়েছে, এই ধারার ভিতরে আবার কি পার্থক্য রয়েছে, ডিফারেন্স রয়েছে। ধারা 2 প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা কি? গুণোত্তর ধারা। এখন তোমাদের কাছে প্রশ্ন যে স্যার সমান্তর ধারার গুণোত্তর ধারা কি? বুঝি না, একটু বুঝিয়ে দেন। ওকে, দেখো সমান্তর ধারা জিনিসটা কি? এখন আমি একটা ধারা লিখলাম 1 + 2 + 3 + 4 + 5। সমান্তর ধারা হচ্ছে এখানে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তুমি যদি পর্যায়ক্রমে দ্বিতীয় পদের থেকে প্রথম পদ যদি বিয়োগ করো, তাহলে কত পাচ্ছ? 1 পাচ্ছ। আবার তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ বিয়োগ করো, কত পাচ্ছ? 1 পাচ্ছ। আবার চতুর্থ পদের সাথে তৃতীয় পদ বিয়োগ করো, 4 এর সাথে 3 বিয়োগ করো, কত পাচ্ছ তুমি? 1 পাচ্ছ। তাহলে পর্যায়ক্রমে কি তুমি সেম মান পাচ্ছ না? বিয়োগ করে তুমি সেম মান পাইতেছো না? যদি দ্বিতীয় পদের সাথে প্রথম পদ বিয়োগ করে, এরকম পর্যায়ক্রমে বাকি সংখ্যাগুলোকে বিয়োগ করে যদি তুমি সেম করে মান পাও, তখন সেটাকে আমরা বলবো কি? সমান্তর ধারা। তখন সেটাকে আমরা বলবো সমান্তর ধারা, তাই না? তো আমরা এই যে 13.1 যে অঙ্কগুলা করব, এখানে সবই সমান্তর ধারা। এখন কোশ্চেন করতে পারে, তাহলে স্যার গুণোত্তর ধারাটা কি? গুণোত্তর ধারা হচ্ছে তুমি দ্বিতীয় পদের সাথে প্রথম পদ ভাগ করে যদি পর্যায়ক্রমে যদি সেম মান পাও, ভাগ করে যদি সেম মান পাও, তখন সেটা আবার কি হয়ে যাবে? কি? গুণোত্তর ধারা। হোপফুলি ধারা এবং কি অনুক্রমের কনসেপ্টটা তুমি খুব ভালো করে বুঝে গেছো। এখন আমরা একটু সূত্রগুলো আলোচনা করব, যে সূত্রগুলো আমাদের লাগবে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য। এখানে আমি একটা ধারা লিখেছি, বুঝতে পারছো? আর এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য তোমার জাস্ট 3টা সূত্র জানা লাগবে। যার প্রথম সূত্রটা হচ্ছে এনতম এনতম পদ নির্ণয়ের যে সূত্র, এনতম পদ নির্ণয়ের সূত্র। এখন প্রশ্ন হচ্ছে কি এনতম পদ কি, তাই না? যেমন এই ধারাটার একটু প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তারপর পঞ্চম আসবে, ষষ্ঠ আসবে, সপ্তম আসবে। এখন মনে করো তোমাকে টিচাররা বলছে এই সপ্তম পদটা কত, বের করো, তাই না? যদি তোমাকে বলে অজানা কোনো পদ যদি নির্ণয় করতে বলে, তাহলে তুমি এই সূত্র দিয়ে করবা। এখন এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে a + n - 1 * d। ওকে, এটা হচ্ছে কি n সংখ্যক পদ নির্ণয়ের সূত্র। দেখো আমি যে সূত্রগুলা করাচ্ছি বা বেসিক কনসেপ্টগুলা করাচ্ছি বা সামনে যে ম্যাথগুলা করব, এগুলো তোমরা অবশ্যই একটু নোট করবা। হোপফুলি তোমরা নোট করবা। তোমরা খাতা কলম নিয়ে একটু বসো, নোট করো।
তারপর এই নোটগুলো তোমরা কি করবা, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে উৎস একাডেমি, ওইখানে তোমরা পোস্ট করবা এবং ধারাবাহিকভাবে যারা তোমরা পোস্ট করবা তাদের ভিতর থেকে সর্বোচ্চ দুইজনকে আমরা মোবাইল রিচার্জ করব। তো এক্ষুনি তোমরা নোট করো এবং এগুলা প্র্যাকটিস করো এবং কি অবশ্যই তোমরা আমাদের গ্রুপে পোস্ট করবা, তাহলে কি তোমরা মোবাইল রিচার্জ জিতে যাবা। ওকে, এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এর মান কত। এখানে এ মানে কি, এ মানে হচ্ছে প্রথম পদ, এ মানে কি প্রথম পদ। ডি মানে কি, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। কারণ প্রশ্ন হচ্ছে প্রথম পদ সাধারণ অন্তর, বুঝি না স্যার। এ মানে কি প্রথম পদ, এই যে এখানে প্রথম পদটাকে 2, প্রথম পদকে 2, অর্থাৎ একটা ধারার প্রথম যে সংখ্যাটা সেটাই হচ্ছে প্রথম পদ। ওকে, তারপর কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে কি, সাধারণ অন্তর মানে কি দ্বিতীয় পদের সাথে প্রথম পদ যদি বিয়োগ করো তখন যে মানটা পাবা সেটাই সাধারণ অন্তর। অর্থাৎ সাধারণ অন্তর, সাধারণ অন্তর নির্ণয় সূত্র কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। বুঝতে পারছো, দ্বিতীয় পদ অর্থাৎ এই 4-এর সাথে 2 বিয়োগ করবা, 4-এর সাথে 2 বিয়োগ করলে যেটা হবে সেটাই তো সাধারণ অন্তর। হোপফুলি তোমরা এ ডি বুঝতে পারছো। আর এন মানে কি, তোমাকে যততম পদ নির্ণয় করতে বলবে তত ওইখানে লিখবা আর কি। যদি সপ্তম বলে এখানে 7 লিখবা, অষ্টম বললে এখানে 8 লিখবা। বুঝতে পারছো? ওকে, এবার দ্বিতীয় সূত্রটা কি, এন সংখ্যক পদের সমষ্টি। সমষ্টি মানে কি, সমষ্টি মানে হচ্ছে যোগফল, বা হচ্ছে কি সামেশন। এখন তোমাকে বলবে যে চতুর্থ পদের সমষ্টি কত। অর্থাৎ এখানে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, চতুর্থ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এরকম ভাবে তোমাকে বলতে পারে যে অষ্টম পদের সমষ্টি বের করো। সমষ্টি মানে কি, এই প্রত্যেকটা 8টা পদ পর্যন্ত যোগ করে তোমার কত আসবে সেটা বের করতে বলছে। তো ওই পদ নির্ণয়ের, ওই সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এস এন এন বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সবাই তুলো। এন মানে কি, যত সংখ্যক পদের সমষ্টি বের করতে বলবে তত এখানে লিখবা 2a, এর মান কি প্রথম পদ যেটা তোমরা জানো, এন এর মান যত চাইবে তত বসাবা, ডি কত এই সাধারণ অন্তর। বুঝতে পারছো? হোপফুলি তোমরা বুঝে গেছো এটা কি সমষ্টি নির্ণয় সূত্র। এই দুইটা সূত্র অনেক বেশি ব্যবহৃত হয়েছে, তাই না? এই সূত্র দুইটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আরেকটা সূত্র এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র। তো এখন কোশ্চেন হচ্ছে যে স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলা স্যার, এই যেখানে বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলা। 1 থেকে শুরু করে পৃথিবীর সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি স্বাভাবিক সংখ্যা বলবো। বুঝতে পারছো আমার কথা? তোমরা তো নোট করতেছো, এই জিনিসটা লিখে রাখো। স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি, 1 থেকে শুরু করে পৃথিবীর সকল ধনাত্মক সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। এখন এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে কি, যে এরকম ভাবে সাজানো আছে, মনে করো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা তো স্বাভাবিক সংখ্যা, তাই না? তো এরকম ভাবে যদি কোনো ধারা দেখো বা তোমাকে যদি সমষ্টি নির্ণয় করতে বলে, তখন তোমার সূত্রটা কি হবে, এস এন এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই কত 2। এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা নির্ণয় সমষ্টির যে সূত্র। এই 3টা সূত্রের ভিতরে এই 2টা সূত্র অনেক বেশি ব্যবহৃত হয়। তোমরা হোপফুলি তোমরা এই সবগুলা জিনিস তোমরা নোট করেছো, যেটা ম্যাথ করার জন্য অনেক বেশি কাজে লাগবে। তো চলো আমরা ম্যাথ শুরু করে দিই। তো এখন আমরা ম্যাথ সলভ করব। এই ম্যাথটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্ক। অর্থাৎ তোমরা যারা তোমাদের যারা বই হাতে নিয়েছো, তোমরা দেখো এই যে 5 নম্বর অঙ্কটা, তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটা এখন আমরা সলভ করব। তো এটা হচ্ছে একদম প্রথম অঙ্ক। তো এইখানে আমাদের কি বলছে, একটা ধারা তোমাকে দিয়ে দিয়েছে, তাই না? এটা একটা ধারা, অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদের একটা ধারা। তো এই ধারার সাধারণ অন্তর বের করতে বলছে এবং 12তম পদ বের করতে বলছে, তাই না? সাধারণ অন্তর বের করতে বলেছে এবং এবং কি 12তম পদ বের করতে বলছে। এখন ম্যাথ করার নিয়মটা কি, তোমাকে যে কোশ্চেনটা করছে সেইটা নিয়ে তুমি আগে ভাববা। তোমাকে বলছে 12তম পদ বের করতেছে, তম পদ তোমাকে শিখিয়েছি না, তম পদের সূত্র কি, তম পদের সূত্র কি, তম পদের সূত্র এটা ছিল না, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা দি না, এটা সূত্র না। এখন তুমি দেখবা যে এই সকল ডেটাগুলা তোমার কোশ্চেনে আছে কিনা, তাই না? প্রত্যেকটা ম্যাথ তুমি এইভাবে করবা, যে অ্যান্সার যে কোশ্চেনটা তোমাকে করছে ওইটা অনুযায়ী তুমি একটু অনুধাবন করবা, তারপর দেখবা যে কোন কোন ডেটাগুলা লাগবে এবং ওই সকল ডেটাগুলা দেওয়া আছে কিনা। তাহলে এখানে এ লাগবে এবং কি ডি লাগবে। এ মানে কি প্রথম পদ আর ডি মানে কি সাধারণ অন্তর। তো চলো আমরা করি। তো আমাদের এ লাগবে, তাহলে এই ধারাটার
এই ধারাটার আমাদের প্রথম পদটা কি? প্রথম পদটা কি স্যার? প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ কত বলতো? 2 না? প্রথম পদ কত? 2। তারপর কি? সাধারণ অন্তর। সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করে? ডিফারেন্স ডি দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো এখানে দ্বিতীয় পদ কত স্যার? দ্বিতীয় পদ হচ্ছে -5। দ্বিতীয় পদ কত? -5। আবার ভাইবো না, 5 হচ্ছে দ্বিতীয় পদ, তাই না? এই মাইনাসটা কার? এই মাইনাসটা হচ্ছে 5-এর। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ কত? 2। ঠিক আছে, এটা ক্যালকুলেট দিয়ে করবা। তাহলে কি মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ হবে। তো 5-এর সাথে 2 যোগ করলে কত হয়? 7 হয়। এই দুটোর ভিতরে বড় সংখ্যা কে? বড় সংখ্যা হচ্ছে 5। 5-এর আগে কি আছে? মাইনাস। এখানে মাইনাস, ছোটবেলার যোগ বিয়োগ করাইতেছে, তাই না? ওকে, তাহলে দেখো এখন তোমাদের প্রথম পদ এবং ডি এর মান বের করা হয়ে গেছে। এখন তুমি 12তম পদ এমনিতেই বের করতে পারবা, তাই না? তো এখন লিখবা যে আমরা জানি এনতম পদ। এনতম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কততম পদ বের করতে বলছে? 12তম পদ বের করতে বলছে। তাহলে এখানে কি লিখবা? 12তম পদ। তাহলে এর মান কত স্যার? এর মান হচ্ছে 2 প্লাস n এর মান কত? n মানে কি? যততম পদ তুমি বের করবা, কততম পদ বের করবা? 12তম পদ। তারপর n এর জায়গায় কত লিখবা? 12 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? ডিফারেন্স কত? -7। এখন দেখো 2 প্লাস, এখন জাস্ট নর্মাল ক্যালকুলেশন হবে। 12 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 11। তার সাথে -7 গুণ হয়ে যাবে। তাহলে এখানে কত? 2 প্লাস 11-এর সাথে 7 গুণ করলে কত হয়? 77 -77। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কত? 2 -77। এখন দেখো 77 আগে মাইনাস আছে, 2 এর আগে প্লাস আছে, অর্থাৎ কি প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হয়ে যাবে। 77-এর সাথে 2 বিয়োগ করলে কত হয়? 75। বড় সংখ্যা কোনটা? 77। 77 আগে মাইনাস, তাই এখানে মাইনাস। এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। হোপফুলি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে এক্সট্রা আরো একটা ম্যাথ তোমাদের জন্য নিয়ে আসছি। এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটির 15তম পদ তোমাকে নির্ণয় করতে বলছে, বা 15তম পদ কত। তো ফার্স্ট অফ অল, এই যেহেতু তম পদ বলছে, তাহলে তুমি তো জানো সূত্র কি হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই না? ওই সূত্র হবে। তাহলে এখানে তোমাকে ধারাবাহিকভাবে প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করতে হবে। ঠিক আছে, এখানে লিখবো যে প্রথম পদ। এটা প্রথম প্রথম পদ কত স্যার? এর মান কত? 7 না? প্রথম পদটা 7 না? তারপর কি সাধারণ সাধারণ অন্তর ডি। ডি এর মান কিভাবে বের করবা? দ্বিতীয় পদের থেকে প্রথম পদটা বিয়োগ করে দিবা। দ্বিতীয় পদ কত? 13 মাইনাস 7। 13-এর সাথে 7 বিয়োগ করলে কত হয়? 6 হয়। তাহলে সাধারণ অন্তর কত? 6। দ্বিতীয় পদের সাথে প্রথম পদটা বিয়োগ করবা। ওকে, এখন কি বলছে? 15তম পদ। তম পদ বলছে, তাহলে n তম পদ সূত্র। তো আমরা জানি যে n তম পদের সূত্র কি স্যার? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কততম পদ? 15তম পদ। জাস্ট এখানে লিখবা 15তম পদ। তাহলে এর মান কত স্যার? 7 প্লাস n এর মান কত? 15 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? 6। তাহলে এখানে কত? 7 প্লাস 15-এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? 14। 14-এর সাথে 6 গুণ করবা। ঠিক আছে, তাহলে এখানে কত হয়? 424। 24-এর 4, হাত থেকে 2, 6 কে 6, 7, 8, 84। ঠিক আছে, 84 আর 7 কত? 91। তোমার অ্যান্সার কত? 91। বুঝতে পারছো? হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো আমরা দ্বিতীয় কোশ্চেনটা সলভ করি। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে 6 নম্বর অঙ্ক আমাদের বইয়ে। টেক্সট বইটা খুললো, দেখো 6 নম্বরের অঙ্কটা আছে। এখানে কি বলছে? 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17। বলছে যে এই ধারাটির কোন পদ 992? এটা আবার কোন ধরনের কোশ্চেন তুমি বলতে পারো? যে এর আগে তো স্যার করছিলাম যে তম পদ বের করতে, 7তম পদ, 8তম পদ। হ্যাঁ, আগের বার কততম পদ বের করছিলাম? 12তম পদ বের করছিলাম। কিন্তু এটা আবার কিরকম কোশ্চেন? তো এইটা তুমি একটু এইখানে তাকাও। এখানে আমি কি লিখতেছি দেখো তো, এখানে কি লিখতেছি? 2 প্লাস 4 প্লাস 6, একটা ধারা। তোমাকে বলছে যে কততম পদ 14 মনে করো, তোমাকে বের করতে হচ্ছে কততম পদ 14। এটা 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 দেখে তোমার কি মনে হচ্ছে ধারাটা? প্রত্যেকটা দ্বিতীয় সংখ্যা কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে না? 2 4 6, তারপর কত আসবে বলতো? 8 আসবে, তারপর 10 আসবে, তারপর 12 আসবে, তারপর কত? 14 আসবে, তাই না? তাহলে এই 14 কত নাম্বার পদ বলো তো? এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে 7তম পদই হচ্ছে 14। তো এরকম ভাবে তোমাকে কততম পদ হচ্ছে 992, এটা বের করতে বলছে। কততম পদ মানে এন এর মান তোমাকে বের করতে বলছে। কিসের মান? এন এর মান তোমাকে বের করতে বলছে। এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে কোন সূত্র হবে? এটা হবে ওই যে তম পদের সূত্র, সমষ্টির সূত্র হবে না। তো চলো আমরা ম্যাথটা করে ফেলি, তাহলে তুমি প্রপারলি আরো বুঝতে পারবা। তো এইখানে আমাদের প্রথম পদ কত বলো তো? প্রথম পদ 8 না? প্রথম পদ 8 না? তাহলে এখানে লিখতে হবে যে প্রথম পদ মানে এর মান কত? 8।
তারপর কত সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি এর মান কত? দ্বিতীয় পদের থেকে তুমি প্রথম পদ কি করবা? বিয়োগ করবা, তাই না? দ্বিতীয় পদ কত? 11। 11 মাইনাস কত? 8। 11 মাইনাস কত? 8। তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হয় বলো তো? 3 হয় না? অর্থাৎ সাধারণ অন্তর কত? 3। মানে প্রত্যেকটা পদ 3 করে বাড়তেছে আর কি, ঠিক আছে? আবার 11 সাথে 3 যোগ করো, কত হয়? 14, 11, 12, 13, 14। 14 সাথে তুমি 3 যোগ করো, 17 পাবা। ওকে, তাহলে দেখো আমরা কি প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করে ফেলছি। এখন আমরা কি করবো? n তম পদের সূত্র দিয়ে আমরা n বের করবো। তাহলে এখানে লিখবো যে আমরা জানি আজা আমরা জানি যে n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই না? ডি। এখন তো আমি তো জানি না যে কততম পদ হচ্ছে এত, তাই না? আমি জানি না, জাস্ট এখানে লিখবো যে এই 992টা আমি এই পাশে লিখবো, কারণ আমি জানি না যে এই নম্বরটা কত নম্বর, কততম পদ। তাহলে এখানে এর মান আমি জানি, এর মান কত? 8 প্লাস n এর মান তো আমি জানি না, n এর মানই বের করবো, n মাইনাস 1। আর ডি এর মান কত স্যার? ডি এর মান হচ্ছে 3। আর এখানে কত? 392। তাহলে এখানে কত দেখো তো? 8 প্লাস, এখন দেখো এই n মাইনাস 1 এর সাথে 3 কিন্তু গুণ অবস্থায় আছে, তাই না? গুণ অবস্থায় আছে না? তাহলে 3 এর সাথে একবার n গুণ হবে, মাইনাস 3 এর সাথে একবার 1 গুণ হবে, 3 1 3। আর ওই পাশে কত? 392। বুঝতে পারছো? ওকে, এখন কি দেখো তো, এই যে 8 এর সাথে 3 বিয়োগ হয়েছে, দেখো 8 এর সাথে 3 বিয়োগ করলে কত হয়? 5 হয়। আর এই পাশে কত? 3n। আর এই পাশে 992। এখন দেখো আমার n এর মান প্রয়োজন। কিসের মান প্রয়োজন? n এর মান প্রয়োজন। n এর সাথে গুণ অবস্থায় আছে 3। তার থেকে বড় ঝামেলা হচ্ছে এই 3 এর সাথে আবার 5 যোগ অবস্থায় আছে। তাহলে আস্তে আস্তে এদেরকে সরাও। তো 5 ওই পাশে গিয়ে কি হয়ে যাবে বলো তো স্যার? 5 এর আগে কি ছিল? প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন। তো সমানের পাশে কি ছিল? 392। 392 কে রাখো, ওইটা পাশে গিয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো? কত হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কত? 3n ইকুয়ালস টু 387। 387, 392 এর সাথে 5 বিয়োগ করলে কত হয়? 387। এখন তুমি কিসের মান বের করবা স্যার? n এর মান বের করবা। n এর সাথে গুণ অবস্থায় আছে কি? 3। কোন চলক মনে করো 3x ইজ ইকুয়ালস টু 2, তুমি মনে করো x এর মান বের করবে, x এর সাথে তুমি গুণ অবস্থায় রয়েছে। কোনো কিছু যদি গুণ অবস্থায় থাকে এবং তুমি যদি ওইটা ওই পাশে পাঠিয়ে দিতে চাও, তাহলে ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে তুমি n এর মান বের করতে চাচ্ছ, 3 গুণ অবস্থায় রয়েছে, ওই পাশে গিয়ে জাস্ট ডিরেক্টলি ভাগ হয়ে যাবে। এগুলো তো নরমাল ক্যালকুলেশন, তোমরা এগুলো জানো। এখন কি করে ভাগ করবা? জাস্ট তাহলে কত হয়? 129। কত হয়? 129। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ n এর মান হচ্ছে 129, মানে 129 নম্বর পদই হচ্ছে এই 392। হোপফুলি তোমরা বুঝতে পারছো। আরেকটা কথা, এই যে আমি ম্যাথগুলো করাই দিতেছি তোমাদেরকে এবং সূত্রগুলো যে লিখে দিয়েছি এবং যাবতীয় যে সকল কথা বলছি, এগুলো তোমরা অবশ্যই নোট করবা। এবং আমাদের একটা গ্রুপ আছে, উৎস একাডেমি, বুঝতে পারছো? ওইখানে তোমরা কি করবা? পোস্ট করবা, তোমাদের যে নোটগুলো করছো সেগুলো পোস্ট করবা। এবং প্রতিনিয়ত তোমরা যারা যারা যে সকল স্টুডেন্টরা প্রতিনিয়ত তোমরা এই যে নোটগুলো পোস্ট করবা, এর ভিতরে আমি সর্বোচ্চ 2 জনকে বেছে মোবাইল রিচার্জ করব। কথা বুঝতে পারছো? কি করব? মোবাইল রিচার্জ করব। তো তোমরা সবাই খুব সুন্দর করে নোটগুলা করবা এবং আমাদের যেই গ্রুপটা আছে, যে উপরে তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রুপে তোমরা এই নোটগুলা তোমরা পোস্ট করবা, ঠিক আছে? এরপর আসো তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা তোমরা পারবা 6 এর মতো, বুঝতে পারছো? 6 এর মতো 7 নম্বর অঙ্কটা একদম ইজি, একদম একই নিয়মে তোমরা করে আমাকে কি নোট করবা। ওকে, আর যদি না পারো তা সেটা কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। দেখো অষ্টম 8 নম্বরের যে অঙ্কটা, সেই অঙ্কটা একটু ডিফারেন্ট, তুমি দেখলেই বুঝবা। হোপফুলি তোমরা বইটা অবশ্যই হাতে নিছো, এখানে দেখো জিনিসটা। এখানে কি বলছে? একটা সমান্তর ধারার m তম পদ n, n তম পদ m, m প্লাস n তম পদের মান বের করতে হবে। এন্ড কোশ্চেন হচ্ছে যে এটা আবার কেমন অঙ্ক? এর আগে কি করাইলেন আর এখন কি বলতেছেন, তাই না? এরকম কোশ্চেন তোমাদের কমেন্ট হচ্ছে এরকম, তাই না? তো টেনশন করার কোনো প্রয়োজন নেই। আগে তো একটা ধারা ছিল, তাই না? ধারা দেয়া ছিল, কিন্তু ধারাটা কিচ্ছু দেওয়া নাই। তাহলে এখানে দুইটা অংশ তুমি ভাববা, দুইটা অংশ। একটা হচ্ছে m তম পদ n, আরেকটা কি n তম পদ হচ্ছে m। দুইটা অংশ। আমি তোমাকে কি বলছি? ম্যাথ নিয়ে টেনশন করবা না। তুমি তোমাকে যা চাচ্ছে ওই দিকে একটু তাকাবা। কি চাচ্ছে তোমাকে দিকে বলো তো? m প্লাস n তম পদ বের করতে হচ্ছে স্যার, তম পদ, তম পদ বের করতে হচ্ছে। তাহলে তম পদের সূত্র কি? তম পদের সূত্র কি বলো তো? এই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি না? এটা না? তো এই তম পদ বের করতে বলছে, তাহলে এট এনি কস্ট তুমি যেভাবেই হোক তুমি এর মান বের করবা, ডি এর মান বের করবা। তাহলে n এর মান কত স্যার? এই যে n এর মানই তো হচ্ছে m প্লাস n তম পদ। তোমাকে তো এই তম পদই বের করতে বলছে, তাহলে এইটাই তো n এর মান, তাই না? তুমি একটু কষ্ট করে এর মান আর ডি এর মানটা বের করে নিতে হবে, তাহলেই তোমার খেলা শেষ, ঠিক আছে? তো আমাকে কে সাহায্য করবে? এই যে এই দুইটা অংশ সাহায্য করবে। এখানে কি বলছে? m তম পদ হচ্ছে n, m তম পদ হচ্ছে n। এই যে তম বলছে, তার মানে তম পদের সূত্র হবে। তো আমরা এখানে লিখি
যে n-তম পদ, n-তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু টি, তাই না? এখন ওই কোশ্চেন কি বলছে, n-তম পদ, মানে এই যে n এর জায়গায় কি বসবে জানো? এই n এর জায়গায় কি বসবে জানো? m বসবে, m-তম পদ। তাহলে a প্লাস n এর জায়গায় কত বসবে? n এর জায়গায় কত বসবে? m মাইনাস ওয়ান ইন্টু d। আর m-তম পদ কত? n না, এই যে n-টা এখানে লিখে দিবা, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার 1 নং সমীকরণ। ওকে, অনুরূপ ভাবে দ্বিতীয়টা লিখবা। দ্বিতীয়টা আবার কি বলছে? n-তম পদ হচ্ছে আবার m। তাহলে এখানে লিখবা যে n-তম পদ, n-তম পদ সূত্র কি? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু d, এটা সূত্র না? এখন তোমার হচ্ছে n-তম পদ, n-তম পদ কত? n এর জায়গায় n বসবে, d, n-তম পদ কত? m। এটা 2 নং সমীকরণ, তাই না? ওকে, এখানে একটু ক্যালকুলেশন করে নিবা, একটু ক্যালকুলেশন করে নিবা, আমি এখানে করি নাই। দেখো a প্লাস, দেখো দেখো এইটার সাথে d গুণ আছে, ভালো করে দেখো, ক্যালকুলেশন দেখো, d এর সাথে m গুণ হবে, m এর সাথে d গুণ করলে কত হয় স্যার? md। d এর সাথে 1 গুণ করলে কত হয়? d, আর এই পাশে n। বুঝতে পারছো? 1 নং সমীকরণটা এখানে হবে, এখানে। বুঝতে পারছো? আর এখানে কি হয় স্যার? a প্লাস n এর সাথে d গুণ হবে, n এর সাথে d গুণ করলে কত হয়? nd, আর d এর সাথে 1 গুণ করলে কত হয়? d কে d, আর এখানে মাইনাস ইকুয়ালস টু m। এটা 2 নং সমীকরণ, ঠিক আছে? আমাকে যে করেই হোক, যেভাবে হোক, আমার এর মান এবং কি ডি এর মান বের করা লাগবে। এই মানটা আমি কিভাবে বের করবো? আমাকে দুইটা সমীকরণ আসছে, এই দুইটা সমীকরণ থেকে তোমাকে প্রথমে এর মান, ধারাবাহিকভাবে ডি এর মান এইভাবে বের করতে হবে। তো এইখানে যদি আমি এই কাজটা করি, যে দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ আমি বিয়োগ করে দিব, তাহলে কিন্তু এ অথবা ডি এর মানটা আমি পেয়ে যাব। দেখো এখানে লিখবা, জাস্ট লিখবা যে 2 নং মাইনাস 1 নং করে পাই, মানে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ তুমি বিয়োগ করে দিবা। তাহলে কি 2 নং কত আছে? a প্লাস nd মাইনাস d ইজ ইকুয়ালস টু m, 2 নং। আর 1 নং কত? a প্লাস md মাইনাস d ইজ ইকুয়ালস টু কত? n। আমি কি করবো স্যার? বিয়োগ করে দিবা, টেনশন করুন কারণ নাই। দেখো বিয়োগ করতেছো, বিয়োগ করতেছো, দেখো দুইটা আগে কি আছে? প্লাস আছে, দেখো প্লাসে প্লাসে প্লাস, ওই প্লাসে মাইনাসে মাইনাস, মানে কি এটা, এটা বাদ, ঠিক আছে? আবার দেখো তুমি বিয়োগ করতেছো, ভালো করে বুঝো, মাইনাসে মাইনাসে প্লাস, ওই প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হয়ে যাবে, মানে এডিও ক্যান্সেল। সো থাকবে কত বলো তো? এই যে এনডি মাইনাস এমডি, এদেরকে তো বিয়োগ করা যায় না, তাই না? কারণ এইখানে আমাদের কি, যেই চলকগুলো রয়েছে, চলকগুলো আলাদা। আর এই পাশে থাকবে কত বলো তো? এম মাইনাস এন। বিয়োগ করতেছো না, উপরটার সাথে বিয়োগ করবা না, বিয়োগই তো। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে কি কমন নেওয়া যায় বলো তো স্যার? উভয় পক্ষ থেকে ডি কমন নেওয়া যায়, কারণ দুই পাশেই ডি রয়েছে। ডি যদি কমন নাও, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি? ভাগ করা। মানে এন ডির সাথে তুমি ডি ভাগ করবা, তাহলে ডি এর সাথে ডি ভাগ করলে থাকে কি? এন থাকে, তাহলে এখানে এন মাইনাস, এবার এম ডির সাথে ডি ভাগ করবা, তাহলে ডি কাটা থাকে শুধু এম। বুঝতে পারছো? আর এই পাশে কত? এম মাইনাস এন। আমরা কাটাকাটি করতে পারতাম, কিন্তু করতে পারতেছি না, কেন? কারণ এখানে আছে এম মাইনাস ডি আর এখানে এন মাইনাস ডি, দুইটা যদি সমান হয় তাহলে তুমি কাটাকাটি করতে পারবা। বুঝতে পারছো? তাহলে ওই কাজটা আমি করব। আমার ইচ্ছা, যেহেতু এখানে এম আগে আছে, এইখানে আমি এমটারে আগে আনবো। কেমনে আনবো স্যার? কেমনে আনবো? মাইনাস কমন না লাগবে, এমটা যদি আমি সামনে নিই, এম এর কি আছে? মাইনাস আছে না, এই মাইনাস আমি কমন নিব, এই মাইনাসটা কি করবো? কমন নিব, এই মাইনাসটা কমন নিব, একদম সামনে নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাবে বলো তো? এমটা যদি আমি সামনে নিয়ে আসি, মানে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে যদি কমন নেই। তাহলে দেখো এম এর কি আছে বলো তো? মনে মনে প্লাস আছে না, দেখো এই প্লাসে মাইনাসে এই যে মাইনাস, আর এই এন এর আগে আমি যদি মাইনাস নিই, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এন এর আগে মনে মনে একটা প্লাস আছে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর এই এম এর আগে কি ছিল? মাইনাস ছিল, আর এই এম এর আগে কি আছে? এখন প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। বুঝতে পারছো কমন এটা? আর এই পাশে কত আছে বলো তো? এম মাইনাস এন। এখন দেখো এম মাইনাস এন, এম মাইনাস এন, এখন তুমি ক্যান্সেল করতে পারবা। তাহলে এখানে কত থাকলো স্যার? মাইনাস ডি ইকুয়ালস টু, কাটাকাটি করলে কত হয়? এন এক হয় না? আর এই মাইনাসটা যদি ওই পাশে পাঠায় দাও, মাইনাস যদি ওই পাশে পাঠায় দাও, তাহলে কত হয়? মাইনাস ওয়ান হয় না? তাহলে ডি এর মান কত? মাইনাস ওয়ান। বুঝতে পারছো এই কাজটা? হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, আচ্ছা ডি এর মান আমি পেয়ে গেছি, তাই না? দেখো আমাদের ডি এর মানটা গেছে। এখন আমি এর মান বের করব। এখন এই যে ডি এর মানটা 2 বা 3, সরি 2 বা 1, যে কোনো একটা সমীকরণে বসাই দিলে তুমি কি এর মানটা পেয়ে যাবা। এখন কোথায় বসাবো, কোথায় বসাবো তোমার ইচ্ছা, মনে করো 1 নং বসাবো, তাহলে এখানে লিখেছি ডি এর মান 1 নং এ বসাই, 1 নং এ, 1 নং বসাই। তাহলে 1 নং কোথায়? এই যে 1 নং, এখানে কত আছে? a প্লাস md মাইনাস d ইজ ইকুয়ালস টু n। এখন a প্লাস m ইন্টু ডি এর মান কত স্যার? মাইনাস ওয়ান না? এই যে ডি এর জায়গায় কি হবে? মাইনাস ওয়ান বসাই দিবা। আর এই পাশে ডি এর মান কত স্যার? মাইনাস ওয়ান ইকুয়ালস টু এন। তাহলে এখানে কত থাকবে? এ, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এম এর সাথে এক গুণ করলে কত? এমই তো হয়, মাইনাসে মাইনাসে কি প্লাস, ইকুয়ালস টু এন, তাই না? এটাই তো। এখন তো আমি এর মান বের করবো স্যার, এর মান বের করবো এ। এখন এর সাথে কারা কারা আছে? এরা আছে, এদেরকে সবাইকে বের করে দিবা, সাথেই বের করে দিবা। বের করে দিলে কি হয়ে যাবে বলো তো? সমানের পাশে কি ছিল? এন, এম এর পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর প্লাস ওয়ানের পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে।
এরকমই তো হবে, তাই না? তো আমি একটু কাজ করব, বড় ভাই কি এখানে, এম আর এন এর ভিতরে বড় কে? বড় ভাই এম না? এম না, তাহলে এম এর আগে কি আছে, প্লাস আছে না, আর এন এর আগেও প্লাস আছে। যাদের আগে প্লাস থাকে এদেরকে পরিবর্তন করা যায়, কোনো সমস্যা নাই। এমটা যদি সামনে নিয়ে আসো তাহলে কোনো সমস্যা নাই তোমার, এই কাজটা তুমি করতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? এই কাজটা করতে পারো যদি প্লাস থাকে। তাই দেখো, তাই আমার এর মান, ডি এর মান বের করা হয়ে গেছে। এখন আমি খুব সিম্পলি এম প্লাস এন তম পদ বের করতে পারবো। সুতরাং এখন লিখি যে এম প্লাস এন তম পদ। সূত্র কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে এর মান কত স্যার? এর মানটা কত? এর মান কত? এর মান এই যে এর মান, পুরোটা এর মান। এর মান বসাবা এম প্লাস এন মাইনাস ওয়ান, তাই না? এন এর মান কত স্যার? এন এর মান কত? এন এর মানই তো এম প্লাস এন। তাহলে এখানে লিখবো এম প্লাস এন। আর এই পাশে কত ছিল স্যার? এন মাইনাস ওয়ান, তাহলে এখানে মাইনাস ওয়ান লিখবো। আর এখানে ডি, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান। এখন দেখো এই যে এন মাইনাস এন এর সাথে ডি গুণ অবস্থায় আছে, তার মানে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিতেও পারি চাইলে। তাহলে এখানে কত হয় বলেন? ওইখানে তো প্লাস আছে, আবার এখানে আবার এই যে এর মান তুমি বসাইছো না, এখানে তো আবার প্লাসও আছে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে কত হয়? এম প্লাস এন মাইনাস ওয়ান। এখন একটু দেখো তো, মাইনাস ওয়ানের সাথে এম গুণ করলে কত হয়? এই প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাবে না? এন এর সাথে এক গুণ করলে কত হয়? এনই তো হয়। কিন্তু এই এই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এক পক্ষে এক। এখন দেখো, প্লাস এম মাইনাস এম কাটা, প্লাস এন মাইনাস এম কাটা, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, সবই তো কাটা চলে গেল, থাকতো কত? অ্যান্সার হবে জিরো। বলো বুঝতে পারছো নাকি বুঝো নাই? হোপফুলি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা। আর যদি না বুঝে থাকো তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং আমাদের গ্রুপে তোমরা জানাবা যে কোথাও তোমরা বুঝতে পারো নাই। হোপফুলি এই ম্যাথটা তোমরা বুঝছো, এবং পরবর্তী ক্লাসে আমরা নেক্সট যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করো। আল্লাহ হাফিজ।